হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। আজ আমরা চলে এসেছি ইন্ডিয়ান পলিটির উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের উপর 50টি প্রশ্নোত্তর নিয়ে, যে প্রশ্নগুলি বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। তো চলো প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছিল? অপশন এ ক্রিপস মিশন, অপশন বি সাইমন কমিশন, অপশন সি ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশন ডি ওয়াভেল পরিকল্পনা। তো এটি সঠিক উত্তর কি হবে? ক্যাবিনেট মিশন প্ল্যান। তো ক্রিপস মিশন কি? 1942 সালে ক্রিপস মিশন এসেছিল, যার নেতৃত্বে ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস। সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927 সালে, ভারতে এসেছিল 1928 সালে। এই সাইমন কমিশনের বিরোধিতা করে তখন গো ব্যাক সিমন স্লোগান উঠেছিল, কারণ সিমন কমিশন বা সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না। নেক্সট ক্যাবিনেট মিশন প্ল্যান, যার 3 জন সদস্য ছিলেন, প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এটি হয়েছিল 1946 সালে। ওয়াভেল পরিকল্পনা 1945 সালে প্রকাশিত হয়েছিল। তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হলো ক্যাবিনেট মিশন প্ল্যান। চলে আসছি পরের প্রশ্নে। 1934 সালে প্রথম কে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের প্রস্তাব দিয়েছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি এম এন রায়, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি আম্বেদকর অর্থাৎ বি আর আম্বেদকর। তো এটি সঠিক উত্তর হবে অপশন বি এম এন রায়। এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়, যার আরেকটি নাম রয়েছে, পূর্ব নাম, সেটা হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তাহলে এই প্রশ্নটাও অনেকবার আসে যে এম এন রায়ের প্রকৃত নাম কি ছিল, বা নরেন্দ্রনাথ ভট্টাচার্য বলতে আমরা কাকে চিনি। তো এই এম এন রায় তিনি যে দল প্রতিষ্ঠা করেছিলেন, পলিটিক্যাল পার্টি, মেক্সিকান কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এর প্রতিষ্ঠাতা ছিলেন এম এন রায়। চলে আসবো পরের প্রশ্নে। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? অপশন এ সর্দার প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি কৃষ্ণ মেনন, অপশন সি সর্দার বলদেব সিং, অপশন ডি দীপনারায়ণ সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সর্দার বলদেব সিং, বা যাকে আমরা বলদেব সিং চোকার নামেও জানি। এই সর্দার বলদেব সিং ইনি 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। চলে আসবো পরের প্রশ্নে। আধুনিক ভারতের মনু বা মডার্ন মনু কাকে বলা হয়? বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। অপশানগুলো দেখব। বি আর আম্বেদকর, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি পণ্ডিত জওহরলাল নেহেরু এবং অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। তো এটি সঠিক উত্তর কি যাবে? মডার্ন মনু বা ভারতের আধুনিক ভারতের মনু বলা হয় বি আর আম্বেদকরকে। অপশান এ সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসাবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? অপশান এ 14টি, অপশান বি 15টি, অপশান সি 22টি এবং অপশান ডি 18টি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 14টি। আচ্ছা, এখন বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? তো সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এখন বর্তমানে 22টি ভাষা, এবং এগুলি রয়েছে 8ম তপশিল বা 8th শিডিউলে। তো প্রথম যে সংবিধান ছিল সেখানে 14টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, আর বর্তমানে 22টি। তো আমাদের যে প্রশ্ন ছিল মূল সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর 14টি। পরের প্রশ্ন চলে আসবো। বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশটি তপশিল, ড্যাশটি পার্ট এবং ড্যাশটি আর্টিকেল রয়েছে, অর্থাৎ কটি তপশিল, কয়টি পার্ট এবং কয়টি আর্টিকেল রয়েছে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো দেখব। অপশান এ 8, 22, 395, অর্থাৎ যথাক্রমে 8, তারপর 22, 395। অপশান বি 10, 18, 278, অপশান সি 12, 24, 450, অপশান ডি 12, 25 এবং 448।
তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কি হয়ে যাবে বন্ধুরা? অপশন ডি, 12, 25, 448। অর্থাৎ বর্তমানে আমাদের যে কনস্টিটিউশনে আর্টিকেল রয়েছে তার সংখ্যা 448টি, পার্ট রয়েছে 25টি এবং তপশিল বা শিডিউল রয়েছে 12টি। তো 12টি তপশিল, 25টি পার্ট এবং 448টি আর্টিকেল রয়েছে বর্তমান ভারতীয় সংবিধানে। চলে আসছি পরের প্রশ্নে। গণপরিষদের সভাপতি কে ছিলেন? এটি WBCS প্রিলিতে এসেছিল 1999 সালে এবং তারপরেও বহুবার এসেছে বিভিন্ন ধরনের পরীক্ষায়। অপশানগুলো দেখব। অপশান এ জওয়াহরলাল নেহরু, অপশান বি বল্লভভাই প্যাটেল, অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ এবং অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে আরেকটা জিনিস বলার, গণপরিষদের সভাপতি যদি বলা হয় কে ছিলেন, তাহলে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে। যদি বলা হয় গণপরিষদের প্রথম দিন কে সভাপতি ছিলেন, সেক্ষেত্রে কিন্তু রাজেন্দ্র প্রসাদ হবে না, সেক্ষেত্রে হবে এস সিনহা। তো এখানে বলেছে গণপরিষদের সভাপতি কে ছিলেন, তো সঠিক উত্তরটি হবে রাজেন্দ্র প্রসাদ। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের সংবিধান কোন তারিখে ঘোষিত হয়? অপশানগুলো দেখবো। অপশান এ 26শে জানুয়ারি 1952, 26শে জানুয়ারি 1953, 26শে জানুয়ারি 1951 এবং 26শে জানুয়ারি 1950। তো সঠিক উত্তরটি কে যাবে? 26শে জানুয়ারি 1950। এই 26শে জানুয়ারি দিনটি হলো আমাদের প্রজাতন্ত্র দিবস এবং এই 26শে জানুয়ারি 1950 ভারত প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। চলে আসবো পরের প্রশ্নে। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকরী হয়? অপশন এ 26শে জানুয়ারি 1952, অপশন বি 9 ডিসেম্বর 1946, অপশন সি 26শে জানুয়ারি 1950 এবং অপশন ডি 26শে জানুয়ারি 1951। এক্ষেত্রেও সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে জানুয়ারি 1950, অপশন সি। এই 26শে জানুয়ারি 1950 এই দিনটিকেই গণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় এবং এই দিনটি থেকেই ভারত গণতান্ত্রিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। চলে আসবো পরের প্রশ্নে। কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? এই কিছুক্ষণ আগেই বলে দিয়েছি, তো তারপর অপশনগুলো দেখবো। 1949, 1950, 1951, 1952। তো এটিরও সঠিক উত্তর হয়ে যাবে 1950, অপশন বি। গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, 9 ডিসেম্বর 1946 এবং 9 ডিসেম্বর 1949। এই চারটির মধ্যে কোনটি ঠিক হবে? তো অপশন সি 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল এবং এই 9 ডিসেম্বর 1946 দিল্লির যে কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম সভা হয়েছিল, এই কনস্টিটিউশন হলটাই বর্তমানে পার্লামেন্টের সেন্ট্রাল হল। তাহলে এই ইনফোটাও খুব ইম্পর্টেন্ট জেনে রাখার জন্য। তো পরের প্রশ্ন দেখে নেব। নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? অর্থাৎ এই যে সময়টা, যে ভারতীয় সংবিধান রচনার সময়টা, সেটা জিজ্ঞাসা করেছে। অপশন এ নভেম্বর 1946 থেকে নভেম্বর 1949, নভেম্বর 1947 থেকে নভেম্বর 1949, ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949 এবং অপশন ডিতে যেটা রয়েছে ডিসেম্বর 1947 থেকে নভেম্বর 1949। তো সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশন সি, ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। অর্থাৎ ডিসেম্বরে আমরা দেখেছি প্রথম যে সভা অনুষ্ঠিত হয়েছিল সেটা 9 ডিসেম্বর 1946 এবং আমরা এরপরের প্রশ্নে হয়তো পাবো যে নভেম্বরে 1949 সালের নভেম্বরে সেই আমাদের যে সংবিধান সেটা গৃহীত হয়েছিল। তাহলে যে সময়কালটা সেটা ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। পরের প্রশ্নে চলে আসবো। গণপরিষদের সদস্যরা ছিলেন অপশন এ প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত, বি প্রাদেশিক আইনসভার
সদস্যগণ দ্বারা নির্বাচিত, অপশান সি সরকার কর্তৃক মনোনীত, এবং অপশান ডি একমাত্র সামন্ত রায়গুলির প্রতিনিধিবৃন্দ। তো কি হবে বন্ধুরা এটার সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। অর্থাৎ গণপরিষদে যারা সদস্য ছিলেন তাদেরকে নির্বাচিত করেছেন কারা? প্রাদেশিক আইনসভার সদস্যগণ। চলে আসবো পরের প্রশ্নে। ভারতীয় সংবিধান গৃহীত হয় অপশান এ 1950 সালের 26শে জানুয়ারি, 1949 সালের 26শে জানুয়ারি, অপশান সি 1949 সালের 26শে নভেম্বর, এবং অপশান ডি 1949 সালের 31শে ডিসেম্বর। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা 1949 সালের 26শে নভেম্বর। খুব ভাইটাল যে জায়গাটা সেটা হচ্ছে প্রশ্নে এই জায়গাটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে। ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে সেটা জানতে চেয়েছে। গৃহীত হয় বললে কিন্তু 1949 সালের 26শে নভেম্বর। ওই যে আগেরবার ওই সময়কালটা যখন বলছিলাম তখন বলছিলাম ডিসেম্বর 1946-এ প্রথম মিটিং যেটা হয়েছিল, তারপর গৃহীত হয়েছিল নভেম্বর 1949 সালে। তাহলে 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় ভারতের সংবিধান। আর যদি কার্যকর বলা হয় তাহলে কিন্তু এটা 1949 সালের 26শে নভেম্বর হবে না, কার্যকর হয় কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। চলে আসবো পরের প্রশ্নে। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? অপশান এ 300, অপশান বি 304, অপশান সি 389, অপশান ডি 310। সঠিক উত্তরটি হবে 389, অর্থাৎ অপশান সি। সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389। পরের প্রশ্নে চলে আসবো। 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন, যে আগেরবার ডিসকাস করেছিলাম একটু। অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর বি.আর. আম্বেদকর, এবং অপশান ডি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এবং ডক্টর সচ্চিদানন্দ সিনহা তিনি ছিলেন ওই সংবিধান পরিষদ বা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বয়োজ্যেষ্ঠ সদস্য, অর্থাৎ সব থেকে বেশি বয়স ছিল তার সব সদস্যদের মধ্যে। তাই তাকে প্রথম সভায় সভাপতি নির্বাচিত করা হয়। প্রথম সভায় তাকে যে সভাপতি নির্বাচিত করা হয়েছিল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে, এটা হচ্ছে ফ্রেঞ্চ মডেলকে ফলো করে, অর্থাৎ ফ্রান্সের এই মডেলটা প্রচলিত রয়েছে বয়োজ্যেষ্ঠদের সভাপতি করার। আর প্রথম মিটিংটা কবে হয়েছিল? সংবিধান পরিষদ বা গণপরিষদের প্রথম সভা হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। তাহলে এই 9 ডিসেম্বর 1946 সালেই ডক্টর সচ্চিদানন্দ সিনহা তিনি সভাপতি হয়েছিলেন গণপরিষদের। আর গণপরিষদের যে প্রথম সভা বসেছিল সেখানে ফার্স্ট স্পিকার অর্থাৎ প্রথম যিনি ভাষণ রেখেছিলেন তিনি হচ্ছেন জে.বি. কৃপালিনী। চলে আসবো পরের প্রশ্নে। কবে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন, বা কবে রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদ তার প্রথম স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত করে? অপশানগুলো দেখে নেব। অপশান এ 13 ডিসেম্বর 1946, অপশান বি 12 ডিসেম্বর 1946, অপশান সি 11 ডিসেম্বর 1946, অপশান ডি 10 ডিসেম্বর 1946। তো এক্ষেত্রেও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 11 ডিসেম্বর 1946। এর আগে একটা প্রশ্ন পেয়েছিলাম যে গণপরিষদের সভাপতি বললে কিন্তু রাজেন্দ্র প্রসাদের নাম আসবে। আর প্রথম দিন যিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রথম সভাতে তিনি হচ্ছেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। প্রথম সভা বসেছিল 9 ডিসেম্বর 1946 এবং 11 ডিসেম্বর 1946 স্থায়ী সভাপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদের নাম ঠিক করা হয় এবং রাজেন্দ্র প্রসাদকে নির্বাচিত করা হয়। তো চলে আসবো পরের প্রশ্নে। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? অপশান এ চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশান বি শরৎ বসু, অপশান সি মতিলাল নেহেরু এবং অপশান ডি শ্যামাপ্রসাদ মুখার্জি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মতিলাল নেহেরু।
মতিলাল নেহেরু ছিলেন জওহরলাল নেহেরুর পিতা। চলে আসছি পরের প্রশ্নে। ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? অপশন এ গণপরিষদ, অপশন বি রাজ্যসভা, অপশন সি লোকসভা, অপশন ডি রাষ্ট্রপতি। তো এটিরও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পরের প্রশ্নে চলে আসবো। কত সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? অপশনগুলো দেখবো। অপশন এ 1934, অপশন বি 1938, অপশন সি 1943, অপশন ডি 1944। সঠিক উত্তরটি হবে 1934, অপশন এ। এই দাবি প্রথম তুলেছিলেন কে? এম.এন. রায় অর্থাৎ মানবেন্দ্র রায়, আগেই বলেছি। চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে? খসড়া কমিটির সভাপতি কে ছিলেন অর্থাৎ ড্রাফটিং কমিটি, তার সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর সচিদানন্দ সিনহা, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্নে চলে আসবো। জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি বি.এন. রায় এবং অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগস অ্যাডহক কমিটি বা অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, এর সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসবো পরের প্রশ্নে। মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্য পদ ত্যাগ করার পর গণপরিষদের সদস্য সংখ্যা হয়, প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 389। তো মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্য পদ ত্যাগ করার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? অপশন এ 444, অপশন বি 207, অপশন সি 299, অপশন ডি 514। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 299 জন। চলে আসবো পরের প্রশ্নে। 26শে নভেম্বর 1949 যখন সংবিধান গৃহীত হয় তখন কতজন সেখানে স্বাক্ষর করেছিলেন? তো আগেই বলেছি 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তো সেদিন কতজন স্বাক্ষর করেছিলেন সেই সংবিধানে? অপশন এ 389, অপশন বি 289, অপশন সি 284, অপশন ডি 299। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 284। এই 26শে নভেম্বর দিনটি আমাদের দেশে কনস্টিটিউশন ডে বা ল ডে হিসাবে পালন করা হয়, মানে আইন দিবস বা সংবিধান দিবস হিসাবে পালন করা হয় 26শে নভেম্বর দিনটি। চলে আসবো পরের প্রশ্নে। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে অর্থাৎ খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? অপশন এ 7 জন, অপশন বি 5 জন, অপশন সি 9 জন, অপশন ডি 3 জন। তো সঠিক উত্তর হয়ে যাবে 7 জন। চেয়ারম্যান সহ বলেছে, কিন্তু চেয়ারম্যান ছাড়া যদি বলতো, চেয়ারম্যান বাদে, সেক্ষেত্রে কিন্তু 6 জন হতো। অর্থাৎ চেয়ারম্যানকে ধরে সেই কমিটিতে 7 জন সদস্য ছিলেন। পরের প্রশ্নে চলে আসবো। ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি কে ছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি কে.এম. মুন্সি এবং অপশন ডি বি আর আম্বেদকর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বি আর আম্বেদকর। ইংলিশে এই স্থপতি অর্থাৎ আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি বলা হয় সেটা হচ্ছেন বি আর আম্বেদকর। পরের প্রশ্নটা দেখে নেব। সংবিধান পরিষদের উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব নেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি কে.এম. মুন্সি, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি বি.এন. রাও। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বি.এন. রাও, অর্থাৎ অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সংবিধান পরিষদের উপদেষ্টা হচ্ছেন বি.এন. রাও। চলে আসবো পরের প্রশ্নে। ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিভাবে? অপশন এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বা সিম্পল মেজরিটির মাধ্যমে, অপশন বি 2/3 গরিষ্ঠতার মাধ্যমে অর্থাৎ 2/3 মেজরিটির মাধ্যমে, 3 সর্বসম্মতভাবে,
অপশান ডি সবকটির মাধ্যমে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সর্বসম্মতভাবে। তো যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছিল সবগুলি ছিল সর্বসম্মতভাবে। চলে আসছি পরের প্রশ্নে। 26শে জানুয়ারি সংবিধান উদ্বোধনের দিন হিসাবে নির্ধারিত হবার কারণ কি? অপশান এ, এই দিন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, এই দিন প্রথম কংগ্রেসের অধিবেশন বসে। অপশান সি, কংগ্রেস এই দিনটিকে 1930 সালে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করে। অপশান ডি, এই দিন গান্ধীজি ভারতে ফেরেন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে কংগ্রেস এই দিনটিকে 1930 সালে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করেছিল। তো সেই জন্যই এই 26শে জানুয়ারি সংবিধান উদ্বোধন হয়েছিল বা 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল রয়েছে? বর্তমানে কতগুলি রয়েছে? 12টি তফসিল রয়েছে ভারতীয় সংবিধানে। চলে আসবো পরের প্রশ্নে। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি অংশ বা পার্ট রয়েছে? অপশান এ 12, অপশান বি 22, অপশান সি 25 এবং অপশান ডি 28। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 25। 12টি শিডিউল, 25টি পার্ট আর 448টি আর্টিকেল রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে। চলে আসবো পরের প্রশ্নে। নিচের কোনটি ভারতীয় সংবিধানকে সব থেকে বেশি প্রভাবিত করেছে? অপশান এ ভারত সরকার আইন 1950, অপশান বি ইউএস সংবিধান, অপশান সি ইউএন চার্টার, অপশান ডি রাশিয়ার সংবিধান। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভারত সরকার আইন 1935, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। চলে আসবো পরের প্রশ্নে। কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? অপশান এ ভারতীয় জাতীয় কংগ্রেস, অপশান বি হিন্দু মহাসভা, অপশান সি স্বরাজ্য পার্টি, অপশান ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি স্বরাজ্য পার্টি, যার প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। চলে আসবো পরের প্রশ্নে। নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি? অপশান এ মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অপশান ডি সবকটি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অপশান সি। চলে আসবো পরের প্রশ্নে। ভারতীয় সংবিধান রচনার সময়কাল হলো? অপশান এ 2 বছর 11 মাস 17 দিন, অপশান বি 1 বছর 10 মাস 4 দিন, অপশান সি 3 বছর 5 মাস 29 দিন, অপশান ডি 2 বছর 10 মাস 18 দিন। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 2 বছর 11 মাস 17 দিন, অর্থাৎ এই সময়টা লেগেছিল ভারতীয় সংবিধান তৈরিতে বা রচনা করতে। চলে আসছি পরের প্রশ্নে। মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ও তফসিল ছিল? মূল সংবিধানে, অর্থাৎ প্রথম যে সংবিধান ছিল সেই সংবিধানে কতগুলি আর্টিকেল এবং কতগুলি শিডিউল ছিল সেটা জানতে চেয়েছে। অপশান এ 395 ও 8, 400 ও 8, 300 ও 10, 448 ও 12। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 395 ও 8, অপশান এ। 395টি আর্টিকেল এবং 8টি শিডিউল ছিল প্রথম সংবিধানে। চলে আসবো পরের প্রশ্নে। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি বি এন রাও, অপশান সি সচ্চিদানন্দ সিনহা, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি সচ্চিদানন্দ সিনহা। আগেই জেনেছি সচ্চিদানন্দ সিনহা বয়োজ্যেষ্ঠ ছিলেন বা প্রবীণতম সদস্য ছিলেন, তাই 9 ডিসেম্বর 1946 প্রথম যে সভা বসেছিল সেখানে তাকে সভাপতি বা চেয়ারম্যান করা হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। 1949 সালে 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকর হয়? অপশান এ নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, অপশান বি নির্বাচন, অপশান সি কার্যনির্বাহী সংসদ, অপশান ডি সবকটি। তো আমরা জানি 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল, আর 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। কিন্তু 1949 সালের 26শে নভেম্বর থেকেই এই
নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, নির্বাচন এবং কার্যনির্বাহী সংসদ এইগুলি কিন্তু 1949 সালের 26শে নভেম্বর থেকেই কার্যকর করা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সবকটি। চলে আসবো পরের প্রশ্নে। গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে কার্যনির্বাহী সভাপতি পদের জন্য কে প্রস্তাব দেন? অপশান এ জেবি কৃপালিনী, অপশান বি জওয়াহরলাল নেহেরু, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি বল্লভভাই প্যাটেল। তো সঠিক উত্তরটি হয়ে যাবে জেবি কৃপালিনী। আচ্ছা, প্রথম যে গণপরিষদের সভা বসেছিল 9 ডিসেম্বর 1946 সালে, সেটি কোন সময় বসেছিল? সেটি কিন্তু বসেছিল সকাল 11টায়, 11 o'clock। এবং সেই জন্যই এখনও কিন্তু আমাদের খেয়াল করলে দেখবে লোকসভা বা রাজ্যসভা সংসদের যে অধিবেশন বসে সেটা কিন্তু সকাল 11টার সময় বসে, 11 o'clock। তো চলে আসছি পরের প্রশ্নে। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে। অপশানগুলো দেখবো। অপশান এ ফ্রান্স, অপশান বি ব্রিটেন, অপশান সি কানাডা, অপশান ডি সুইডেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ব্রিটেন। ব্রিটেনের অনুকরণে আমাদের পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়িত হয়েছে। তো ব্রিটেনে ওরকম আমাদের মতো আপার হাউস লোয়ার হাউস রয়েছে। ব্রিটেনের আপার হাউসকে বলা হয় হাউস অফ লর্ডস এবং ব্রিটেনের লোয়ার হাউসকে বলা হয় হাউস অফ কমন্স। এবং ব্রিটেনের যে সংসদ ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্টও বলা হয়। চলে আসছি পরের প্রশ্নে। ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র কারণ অপশান এ রাষ্ট্রপতির আনুকূল্যে মন্ত্রীরা স্বপদে আসীন থাকেন, অপশান বি মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন, অপশান সি ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ, অপশান ডি ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি পদটি একটি নির্বাচিত পদ, অর্থাৎ কনস্টিটিউশনাল হেড যিনি আছেন রাষ্ট্রের, তিনি নির্বাচিত, তখনই সেই দেশটিকে প্রজাতন্ত্র বলা হয়। তো ভারতের রাষ্ট্রপতি পদটি আমরা জানি নির্বাচিত পদ, তো সেই জন্য ভারতকে প্রজাতন্ত্র রাষ্ট্র বলা হয়। চলে আসবো পরের প্রশ্নে। কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? উদ্দেশ্যমূলক প্রস্তাব অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশন। অপশান এ ডক্টর এস রাধাকৃষ্ণন, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বি এন রাও, অপশান ডি জওহরলাল নেহেরু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন। ভারতবর্ষের সংবিধান হলো অপশান এ পৃথিবীর বৃহত্তম সংবিধান, অপশান বি পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, অপশান সি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, অপশান ডি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। তো চলে আসবো পরের প্রশ্নে। কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? অপশান এ 1946, অপশান বি 1947, অপশান সি 1948 এবং অপশান ডি 1950। সঠিক উত্তরটি হয়ে যাবে 1948। এই ড্রাফটিং কমিটির প্রধান কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। 1948 সালে এর রিপোর্ট পেশ হয় বা প্রথম যে ড্রাফট বা প্রথম যে খসড়া ভারতীয় সংবিধানে সেটা প্রকাশ পেয়েছিল। ড্রাফটিং কমিটি এটি গঠন করা হয়েছিল 29শে আগস্ট 1947 সালে। চলে আসবো পরের প্রশ্নে। জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন, অর্থাৎ কবে জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশনটি উত্থাপন করেছিলেন? অপশান এ 1947 সালের 22শে জানুয়ারি, অপশান বি 1947 সালের 13ই ডিসেম্বর, অপশান সি 1946 সালের 22শে জানুয়ারি এবং অপশান ডি 1946 সালের 13ই ডিসেম্বর। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1946 সালের 13ই ডিসেম্বর। প্রথম সভা কবে বসেছিল? 1946 সালের 9ই ডিসেম্বর। রাজেন্দ্র প্রসাদ কবে সভাপতি হয়েছিলেন? 1946 সালের 11ই ডিসেম্বর। এবং অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু
1946 সালের 13ই ডিসেম্বর। এবং এই যে অবজেক্টিভ রেজলিউশন এটি পাস হয়েছিল কবে? এটি পাস হয়েছিল কিন্তু 22শে জানুয়ারি 1947 সালে। এটা যেন মনে থাকে একটু ভালোভাবে, কারণ এই প্রশ্নটা এইভাবেও দিয়ে দেয় যে জওহরলাল নেহরুর উত্থাপন করা উদ্দেশ্যমূলক প্রস্তাবটি বা অবজেক্টিভ রেজলিউশনটি কবে পাস হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে 22শে জানুয়ারি 1947। চলে আসবো পরের প্রশ্নে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি খসড়া কমিটির সামনে উত্থাপন করেন, অর্থাৎ প্রিএম্বল, সেটি উত্থাপন করেন কে? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি মতিলাল নেহেরু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি জওহরলাল নেহেরু। চলে আসবো পরের প্রশ্নে। সংবিধান রচনা করতে মোট খরচ হয়েছিল প্রায়, অপশন এ 50 লক্ষ ভারতীয় মুদ্রা, অপশন বি 64 লক্ষ ভারতীয় মুদ্রা, অপশন সি 69 লক্ষ ভারতীয় মুদ্রা এবং অপশন ডি 75 লক্ষ ভারতীয় মুদ্রা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 64 লক্ষ ভারতীয় মুদ্রা। অর্থাৎ ভারতীয় যে সংবিধান সেটি রচনা করতে প্রায় 64 লক্ষ ভারতীয় মুদ্রা খরচ হয়েছিল। আরেকটা জিনিস বলে রাখি, সংবিধান পরিষদ বা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রতীক বা এমব্লেম বা সিম্বল ছিল হচ্ছে হাতি বা এলিফ্যান্ট। চলে আসছি পরের প্রশ্নে। সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদের মোট কতগুলি অধিবেশন বসেছিল? অপশন এ 18টি, অপশন বি 12টি, অপশন সি 11টি এবং অপশন ডি 9টি। সঠিক উত্তরটি হয়ে যাবে কত? অপশন সি 11টি। চলে আসবো পরের প্রশ্নে। গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন? অপশন এ ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর বি.আর. আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, জওহরলাল নেহরু ছিলেন ইউনিয়ন পাওয়ার কমিটি এবং ইউনিয়ন কনস্টিটিউশনস কমিটির হেড, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির হেড। চলে আসবো পরের প্রশ্নে। সংবিধান পরিষদ বা গণপরিষদের সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অর্থাৎ মাইনরিটি সাব কমিটি, তার চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জি.ভি. মাভলাঙ্কার, অপশন সি এইচ.সি. মুখার্জি, অপশন ডি জে.বি. কৃপালিনী। তো সঠিক উত্তরটি হবে অপশন সি এইচ.সি. মুখার্জি, তিনি ছিলেন মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান। রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডহক কমিটির চেয়ারম্যান। জি.ভি. মাভলাঙ্কার ছিলেন কমিটি অন ফাংশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই জি.ভি. মাভলাঙ্কার কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্পিকার ছিলেন, ঠিক আছে। আর জে.বি. কৃপালিনী ছিলেন ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির হেড। তো এই যে বিভিন্ন কমিটিগুলো ছিল, সেই কমিটির চেয়ারম্যান যারা ছিলেন সেগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে, এখান থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো বন্ধুরা, আমরা 50টা প্রশ্ন দেখে নিলাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ থেকে, যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষায় এসে থাকে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এরপর তোমরা কোন বিষয়ের উপর এরকম প্রশ্নের সেট চাও বা আমাদের ডিসকাশন চাইছো, সেগুলি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা তোমাদের সামনে সেই বিষয় নিয়ে প্রস্তুত হতে পারবো। আর এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা বাংলা কুইজের ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেখান থেকেও বিভিন্ন তথ্য পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।